নানা অজুহাতে গাজা ইসরায়েলের নির্বিচার হামলা, নিহত আরও 4 ফিলিস্তিনি। পশ্চিম তীরেও চলছে তাণ্ডব। হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে গ্রেফতার 9। ইসরায়েল সহ পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধাবস্থায় আছে ইরান, দাবি পেজেশকিয়ানের। কঠোর জবাবের হুঁশিয়ারি। সৌদির বিরুদ্ধে ইয়েমেনে হামলার অভিযোগ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই মিয়ানমারে চলছে জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার দাবি জান্তা প্রধানের। বৈধতা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি মাদুরো। ভেনেজুয়েলার ওপর ঔপনিবেশিক আধিপত্য চাপানোর চেষ্টার অভিযোগ। অবরোধের মধ্যেও চলছে তেল শোধনাগারের কাজ। ট্রাম্প জেলেনস্কির বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, হতাহত বেশ কয়েকজন। জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতি, বিদ্যুৎহীন 10 লাখ পরিবার। এবং কর্ণাটকে মুসলিমদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ, অধিকাংশই শ্রমজীবী ও অভিবাসী। দক্ষিণ ভারতের রাজনীতিতে উত্তেজনা, কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে বাকযুদ্ধ। যুদ্ধবিরতির মধ্যেই নানা অজুহাতে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় একদিনে আরও 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 414 জনে। একই সময়ে পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। এদিকে ইতালিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অর্থায়নের অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গাজা ইস্যুতে মতপার্থক্য প্রকট হচ্ছে। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে তা আমলেই নিচ্ছে না ইসরায়েলি বাহিনী। নানা অজুহাতে হামলা চালাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহতের সংখ্যা 400 ছাড়িয়েছে, যা প্রতিদিনই বাড়ছে। হাসপাতালে বাড়ছে মরদেহের সংখ্যা। স্থানীয় সময় শনিবার অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। বন্ধ করে দেয় শহরের প্রবেশপথ। ঘরবাড়িতে তল্লাশি চালানো হয় এবং বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়। কয়েকটি বাড়ি সাময়িকভাবে সেনা জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। অভিযুক্ত এক ফিলিস্তিনির বাড়ি ভাঙার প্রস্তুতিও নেওয়া হয়। এদিকে ইতালিতে হামাসকে অর্থায়নের অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় 70 লাখ ইউরো মানবিক সহায়তা নামে সংগ্রহ করা হয়। তদন্তে দেখা গেছে, এই অর্থের বড় অংশ হামাসের কাছে পাঠানো হয়েছে। অভিযানে 80 লাখ ইউরোর বেশি সম্পদ জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসী অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধের তথ্য প্রকাশ হয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ইসরায়েল চুক্তির গতি কমাচ্ছে। প্রথম ধাপের শর্ত পুরোপুরি মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে। দ্বিতীয় ধাপে গাজা প্রশাসন, সেনা প্রত্যাহার ও পুনর্গঠন নিয়ে আলোচনা এখনও অগ্রগতি পায়নি, যার পেছনে ইসরায়েলকেই দায়ী করছে ওয়াশিংটন। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিতে প্রস্তুত থাকলেও হামাসকে নিরস্ত্র করার শর্তে রাজি নয় পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশফাক দার বলেন, কাউকে ধ্বংস করে শান্তি রক্ষায় বিশ্বাসী নয় ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সেনাপ্রধান যদি মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত সমঝোতা নিশ্চিতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। চলতি বছরের নভেম্বরে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে 20 দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাব সমর্থন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি শান্তিরক্ষা বাহিনী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাকিস্তান শান্তিরক্ষা বাহিনীতে সেনা পাঠাবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সেই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের ব্যাপারে নীতিগত সম্মতি দিয়েছে পাকিস্তান। তবে যদি ওই বাহিনীর ম্যান্ডেটে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র করার শর্ত অন্তর্ভুক্ত থাকে, তাহলে পাকিস্তান সেই বাহিনীতে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, শান্তি চুক্তির আওতায় গাজা শান্তিরক্ষা বাহিনী বা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স গঠন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। পাকিস্তান শান্তি বলবৎকরণ নয়, বরং শান্তি রক্ষার ওপর জোর দিচ্ছে বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নীতিগতভাবে সেনা পাঠানোর বিষয়ে প্রাথমিক সম্মতি দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে শর্ত পুনরায় যাচাই করা হবে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যদি ট্রাম্পের সঙ্গে এই সমঝোতায় ব্যর্থ হন, তবে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট হবে। তারা আরও জানান, ইসলামাবাদকে অবিশ্বাসযোগ্য অংশীদার মনে করতে পারে ওয়াশিংটন। সম্প্রতি আসিম মুনিরের প্রতি একনিষ্ঠ সমর্থন দেখিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। এছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিনিয়োগ ও সহায়তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের ধারণা, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে এসব সহায়তা কমিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের বৈঠকের আগে কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে 1 জন নিহত হন, আহত হন অন্তত 20 জন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এই হামলা প্রমাণ করে রাশিয়া শান্তি চায় না।
এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের দাবি কিয়েভ শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী নয়। শনিবার ভোর থেকে কিয়েভে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের কর্তৃপক্ষ জানায় এতে বেশ কয়েকজন হতাহত হন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারি ছিল প্রায় 10 ঘন্টা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলায় প্রায় 500 ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষতিগ্রস্ত হয় জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা। বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে তথ্য অনুযায়ী কিয়েভ ও আশেপাশে 10 লাখের বেশি ঘর বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাজধানীর প্রায় 1/3 এলাকায় তাপ সরবরাহ বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রোববারের বৈঠকে ঠিক আগে এই হামলা চালানো হয়। বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা ও ভবিষ্যৎ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। কানাডা ইউক্রেনকে অতিরিক্ত $250 কোটি কানাডিয়ান ডলার অর্থনৈতিক সহায়তার ঘোষণা দেয়। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতারা যৌথভাবে ইউক্রেনের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা ইউক্রেনের জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন কিয়েভ শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী নয়। অন্যদিকে জেলেনস্কি বলেন হামলা প্রমাণ করে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে চায়। সামরিক শাসনের প্রায় 5 বছরের মাথায় মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। তবে চলমান গৃহযুদ্ধের কারণে বহু এলাকায় ভোট হচ্ছে না। যদিও জান্তা প্রধানের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে ভোট। বিশ্লেষকদের মতে এই নির্বাচন সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটি প্রচেষ্টা। ফলে নির্বাচনের ফল গ্রহণযোগ্য হবে না বলেই মনে করছেন তারা। রোববার প্রথম দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে মিয়ানমারে শুরু হয়েছে বিতর্কিত জাতীয় নির্বাচন। 2021 সালে সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকার উৎখাতের পর এটি দেশটির প্রথম নির্বাচন। রাজধানী নেইপিদুতে ভোট দেওয়ার পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে বলে জানান মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। সামরিক বাহিনী কর্তৃক আয়োজিত এই নির্বাচন কলঙ্কিত হতে দেয়া হবে না বলেও জানান তিনি। নির্বাচনের দ্বিতীয় ধাপ আগামী বছরের 11 জানুয়ারি এবং তৃতীয় দফার ভোট গ্রহণ 25 জানুয়ারি হওয়ার কথা রয়েছে। তবে বাস্তবে দেশের বড় অংশ এখনও সশস্ত্র সংঘাতের মধ্যে থাকায় সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি আগে কখনো ভোট দিতে যাইনি, এটি আমার প্রথমবার ভোট দেয়া। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে মনে করি। আশা করি এই নির্বাচন সরকার পরিবর্তনের সুযোগ সৃষ্টি করবে। নির্বাচনের সবচেয়ে বড় বিতর্ক বিরোধী রাজনৈতিক শক্তির অনুপস্থিতি। প্রধান রাজনৈতিক দল অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি দেশটিতে নিষিদ্ধ। কারাগারে আছেন দলটির শীর্ষ নেতারা। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে একাধিক দলও। ফলে ভোটের মাঠে শক্তিশালী বিরোধী না থাকায় এই নির্বাচনকে অনেকেই বলছেন নিয়ন্ত্রিত বা পূর্ব নির্ধারিত ফলের নির্বাচন। এদিকে আন্তর্জাতিক মহলেও এই নির্বাচন নিয়ে রয়েছে গভীর সংশয়। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বলছে রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সহিংসতা বন্ধ না হলে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে চীন ও রাশিয়ার তুলনামূলক নীরবতা জান্তা সরকারের জন্য কূটনৈতিক স্বস্তি তৈরি করেছে, যা আন্তর্জাতিক চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক ভূমিকা পালন করছে। বিশ্লেষকদের মতে সংবিধান অনুযায়ী সংসদের 25% আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকার কারণে এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার সঙ্গে সঙ্গে বেসামরিক কাঠামোর আড়ালে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে সামরিক সরকার। তাই নির্বাচনের পরও প্রকৃত ক্ষমতা সেনাবাহিনীর হাতেই থাকবে বলে ধারণা করছেন তারা। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে ইরান যুদ্ধরত অবস্থায় আছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নতুন করে হামলা চালালে কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর যে কোনো সংঘাত মোকাবিলায় যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে তোড়জোড় শুরু করেছে ইরাক। ইসরায়েলের সঙ্গে জুন মাসের সংঘাতের কয়েক মাস পেরোতেই আবারও নতুন যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেন বর্তমানে তার দেশ ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধরত অবস্থায় আছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আবার হামলা হলে আগের চেয়ে বেশি শক্ত জবাব দেবে তেহরান। পেজেশকিয়ান আরও বলেন এই সংঘাত 80 দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। দাবি করেন পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয়, বরং নিষেধাজ্ঞা, কূটনীতি আর নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানি সেনাবাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত।
এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরেছেন। তার দাবি, মার্কিন ইসরায়েলি চাপ মোকাবিলায় তরুণদের সাহস ও আত্মত্যাগই তেহরানকে টিকিয়ে রেখেছে। খামেনির ভাষায় লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান। এদিকে তেহরান ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে চেষ্টা করছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি আলোচনার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার দেশটির সংবিধান প্রণয়নের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শপথ নিয়ে এই শপথ গ্রহণ করেন কিম। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি। অনুষ্ঠানে তার বোন কিম ইয়ো জং এবং পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই উপস্থিত ছিলেন। উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক সংবিধান গৃহীত হয় 1972 সালের 27 ডিসেম্বর। অনুষ্ঠান শেষে 2025 ফিফা অনূর্ধ্ব 17 নারী বিশ্বকাপ জয়ী ফুটবল খেলোয়াড় ও কোচদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কিম জং উন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঔপনিবেশিক আধিপত্য চাপানোর চেষ্টা করার অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তেল অবরোধ ও সামরিক চাপের মধ্যেই হোয়াইট হাউসের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানান তিনি। এদিকে নিষেধাজ্ঞার মধ্যে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ বন্দর ও শোধনাগারে কাজ চলছে। তবে কারাকাসের ওপর চাপ বাড়াতে পুয়ের্তো রিকোর সামরিক ঘাঁটিতে একের পর এক যুদ্ধবিমান ও ড্রোন মোতায়েন করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর ঔপনিবেশিক ও দাসত্বমূলক শাসন ব্যবস্থা চাপাতে পারবে না। প্রাকৃতিক সম্পদ দখলের উদ্দেশ্যে ওয়াশিংটন একটি কৃত্রিম বাস্তবতা তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। মাদুরোর দাবি, জনগণ, প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকায় হোয়াইট হাউসের প্রচেষ্টা ব্যর্থ হবে। বৈঠকে শান্তি ও সংলাপের বার্তাও দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে চাইলে কারাকাস সবসময় রাজি থাকবে। এ সময় সংঘাত নয়, বরং সহযোগিতা ও স্থিতিশীলতার পথ খোঁজার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মার্কিন গণমাধ্যমের উদ্দেশ্যে ভেনেজুয়েলার শক্ত অবস্থানের কথাও তুলে ধরেন। এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে তেল অবরোধ জোরদার করছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল ট্যাঙ্কারে নৌ অবরোধ আরোপ করা হয়েছে। ক্যারিবীয় অঞ্চলে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান এবং নতুন করে MQ-9 রিপার ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মাদক পাচার ঠেকানোর অজুহাতে নৌযানে হামলার ঘটনাও ঘটছে। অবরোধের মধ্যেও সচল রয়েছে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ বন্দর ও শোধনাগার। দেশটির বৃহত্তম বন্দর পুয়ের্তো কাবেলো এবং এল পালিতো শোধনাগারে উৎপাদন কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাসিন্দারা জানান, কাঁচামাল সংগ্রহে জটিলতা বাড়লেও কার্যক্রম স্থিতিশীল আছে। সাম্প্রতিক জরিপে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির বিরোধিতা এবং জাতীয় সার্বভৌমত্বের পক্ষে জনসমর্থনের কথাও উঠে এসেছে।